আপনাকে মুক্ত করে দিয়ে অবশেষে আমি হারিয়ে গেলাম। আমাদের আর কখনো দেখা না হোক, একে অপরের সান্নিধ্যে আর আসা না হোক। আবার সেই মেসেজ, আবার সেই শক্ত বাণী। মধ্যরাতে শীর্ষ গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকাকালীন আবারও তার স্বপ্নে ভেসে উঠল সেই যন্ত্রণাদায়ক বাক্যগুলো। ঘুম ভেঙে গেল শীর্ষের। দিশাহারা হয়ে উঠে বসলো বিছানায়। উন্মুক্ত তার শরীরের উপরিভাগ, শরীরে ঘাম দিয়েছে। পেটানো নগ্ন বক্ষ আর ললার জুড়ে দেখা দিয়েছে মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু ঘামের। হৃদয়ের অবস্থাও নাজুক। এ অবশ্য শিষ্যের জন্য নতুন কিছু নয়। গত 6 মাস ধরে প্রায় রাতেই শিষ্যের স্বপ্নে ত্রয়ীর কন্দনরত মুখটা আর এই যন্ত্রণাদায়ক মেসেজটা ভেসে ওঠে। হ্যাঁ, ত্রয়ী চলে যাওয়ার 6 মাস কেটে গেছে, অথচ শিষ্য এখনো কোনো খোঁজ পায়নি মেয়েটির। সেই ত্রয়ীর চলে যাওয়ার পর থেকে শিষ্য রোজ নিয়ম করে ত্রয়ীর গ্রামে খোঁজ খবর নেয় যে মেয়েটি সেখানে গিয়েছে কিনা। রিমা ত্রয়ীকে গ্রামের বাসে উঠিয়ে দিয়ে এলেও আজ অবধি সে গ্রামে পৌঁছায়নি। ওই বাস স্টেশন থেকে মেয়েটা কোথায় গেল, বেঁচে আছে নাকি মরে গেছে, শিষ্য কিচ্ছু জানে না, কিচ্ছু না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। বিছানা ছেড়ে ঢুকলো ওয়াশরুমে। ওয়াশরুমে ঢুকতেই শিষ্যের নজর পড়ল আয়নার দিকে। গত 6 মাস পূর্বেই সে নিজের বাড়ি ছেড়ে তার ফ্ল্যাটে উঠেছিল। ত্রয়ীকে খুঁজতে সেই যে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর ওই বাড়িতে ফিরেনি সে। আর না আব্দুর রহমান খান ব্যতীত ওই বাড়ির অন্য কারোর সাথে কোনো যোগাযোগ রেখেছে। বাবার সাথে যোগাযোগ, তাও শুধু ব্যবসার খাতিরে। বাড়ি ছেড়ে দিলেও ব্যবসার কাজে যে নিযুক্ত হয়েছিল সেখান থেকে সরে আসেনি সে। এই সমাজে বেঁচে থাকতে হলে অর্থের প্রয়োজন আছে। শিষ্য এগিয়ে গিয়ে দাঁড়ালো আয়নার অভিমুখে। 6 মাস আগের শিষ্য আর এখনকার শিষ্যের মধ্যে বিস্তর ফারাক। আয়নার প্রতিবিম্বে তার শক্তপোক্ত পেটানো শরীরটা দৃশ্যমান। 6 মাস পূর্বে সে নিয়মিত শারীরিক কসরত না করলেও এখন করে, অন্তত নিজেকে ব্যস্ত রাখার জন্য। নিজের কষ্টগুলো ভুলে থাকার জন্য সে এসবে ডুবে থেকে সময় কাটাতে চায়। শেষ হাত উঁচিয়ে নিজের দাড়িতে হাত বুলালো। গালে স্থান পাওয়া কালো দাড়িগুলো বৃদ্ধি পেয়ে প্রায় গলা অবধি ছুঁয়েছে। আগের তুলনায় মাথার চুলগুলো বেশ বড় হয়েছে। দেখেই মনে হচ্ছে প্রিয় নারীকে হারানোর শোকে এই পুরুষ দেবদাসে পরিণত হয়েছে। শিষ্য আয়নার সামনে থেকে একটি ছোট রাবার ব্যান্ড হাতে তুলে নিল। 2 হাত ধারা নিজের মাথার লম্বা চুলগুলো উপরে তুলে বেশ শক্তপোক্তভাবে একটি ঝুঁটি বাঁধল। অতঃপর একটু ঝুঁকে গিয়ে পানির ছিটা দিল চোখে মুখে। এখন আর ঘুম আসবে না। বাকি রাতটা এক মগ কফি হাতে নিয়ে ত্রয়ীর স্মৃতিচারণ করতে করতে হয়তো কেটে যাবে। শুভ্র রঙা তোয়ালে দ্বারা মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো শীর্ষ। কানে ভেসে এলো বিছানার উপর পড়ে থাকা তার মোবাইলটা বাজছে। শীর্ষ তোয়ালেটা হাতে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। মোবাইলটা হাতে নিয়ে দেখলো নয়ন কল করেছে। এত রাতে আবার এই ছেলে কল করেছে কেন? শীর্ষ কলটা ধরল, কানের কাছে মোবাইলটা নিয়ে বলল। হ্যাঁ নয়ন বল। প্রায় সাথে সাথেই নয়ন কাঁদো কাঁদো কণ্ঠে বলল, স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। শীর্ষ ভ্রু কুচকালো, থমথমে কণ্ঠে বলল, কেন, কি হয়েছে তোর? আর ওরা কে? আজ থেকে কয়েক মাস আগে এক লোককে কিছু টাকা ধার দিয়েছিলাম স্যার। তারপর থেকে সে লাপাত্তা। আমার টাকা ফেরত দেওয়া তো দূরে থাক, আমার সামনেই আসে না। আজ আবার একজনের কাছ থেকে তার খোঁজ পেলাম। ভেবেছিলাম এখানে এসে তাকে ধরে নিজের পাওনা টাকা উসুল করব। কিন্তু এখানে এসে দেখি সে শুধু একা নয়, তার দলবলও আছে। তারা সবাই মিলে আমাকে আটকে রেখেছে। নিজের পাওনা টাকা আদায় তো করতেই পারলাম না, এবার মনে হয় আমার জানটাও যাবে। এটুকু বলে থামলো নয়ন। কণ্ঠ খাদে আবার বলল, আমি কোনো রকমে ওয়াশরুমের অজুহাত দিয়ে আপনাকে কল করেছি। আপনি আমাকে বাঁচান স্যার, নয়তো আমাকে ওরা সবাই মিলে উপরে পাঠিয়ে দিবে স্যার। লোকেশন শেয়ার কর, আসছি আমি। শীর্ষ কল কেটে দিল। পরপর কল করলো আলভি এবং রবিকে। তাদের আসতে বলে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। শিষ্যদের খুব বেশি সময় লাগেনি নয়নের বলা স্থানে পৌঁছাতে। রাতের আধারে শহরের রাস্তাঘাটগুলো প্রায় ফাঁকা, আর জন মানবেরও দেখা নেই তেমন। অল্প সময়েই শিষ্যদের গাড়িটা এসে থামলো একটি নাইট ক্লাবের সামনে। গাড়ি থেকে একে একে নেমে দাঁড়ালো শীর্ষ, রবি এবং আলভি। ধীরে ধীরে পশ্চিমা সংস্কৃতিগুলো যেন চুম্বকের ন্যায় গ্রাস করে নিচ্ছে সহজ সরল বাঙালি সত্তাকে। এই বাংলায় আগে এই নাইট ক্লাব, মাদক এসবের এত প্রচলন ছিল না। তবে এখন রাতের আধারে শহরের উন্নত এলাকাগুলো মেতে ওঠে নাইট ক্লাবের রঙে। সেখানে সমাজে উচ্চ শ্রেণীর মানুষদের
রাতভর মজা মস্তি মদ গাঁজা ইয়াবা সহ আরো নেশা জাতীয় দ্রব্যের খুব সহজ সেবন চলে এখানে। যে শুধু যুব সমাজকে খুঁজে পাওয়া যায় তা কিন্তু নয়, মধ্যবয়স্ক নারী পুরুষরাও আজ অনেকেই ঝুঁকে পড়েছে এদিকে। শিষ্য আলভি এবং রবি পা চালিয়ে ঢুকলো নাইট ক্লাবের ভিতরে। চারদিকে লাল নীল হলুদ সবুজ আলোর ঘনঘটা। যুবক যুবতীরা নাচে গানে মেতে উঠেছে। যুবতীদের বেশিরভাগই সংকীর্ণ পোশাকে আবৃত করেছে নিজেদের দেহ, তবে যুবকদের পোশাক সম্পূর্ণ। ক্লাবের এক ধারে দুই তিনজন আবার পানীয় বিক্রির তোড়জোড় চালাচ্ছে। এখানে যে শুধু নেশা জাতীয় পানীয়ই পাওয়া যায় তেমন নয়, এখানে কোমল পানীয়ও পাওয়া যায়। রবি চারদিকটা দেখতে দেখতে হাঁটছিল শিষ্যদের সাথেই। হঠাৎ একটি মেয়েকে দেখে থমকে দাঁড়ালো সে। মেয়েটির হাতে একটি গ্লাস ভর্তি পানীয় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পরনে সংকীর্ণ পোশাক। রবি হুট করেই মেয়েটির পানীয়র গ্লাসের মধ্যে ডান হাতের একটি আঙ্গুল ঢুকিয়ে দিল। হকচকিয়ে উঠল মেয়েটি, ব্যস্ত হয়ে বলল, এ কি, আপনি আমার গ্লাসের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন কেন? রবি নিজের আঙ্গুলটা উঁচিয়ে ধরল। মেকি হেসে বলল, হাত না, আঙুল দিয়েছি। রবির আঙ্গুলে এখনো গ্লাসে থাকা তরল লেগে আছে। সে আঙ্গুলটা মুখে পুরে নিল। সাথে সাথেই মুখাবয়বের বিকৃতি ঘটল তার। থুতু দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো ওই পানীয়। নাক ছিটকে বলল, এসব কি খাচ্ছেন? কেমন মোরগ পোছা গন্ধ আসছে। এইটুকু মুখে দিয়ে মনে হচ্ছে যেন পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। কি গন্ধ যে, মায়েরে! মানুষের রুচিতেও খোড়া লেগেছে। এটুকু বলে থুতু ফেলতে ফেলতেই রবি চলে গেল। মেয়েটি নাক মুখ কুচকালো। রবির গমন পথের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, অসভ্য। শিষ্য পা চালিয়ে ক্লাবের একদম শেষ প্রান্তে এসে দাঁড়ালো। সেখানেই দেখা মিলল নয়নের। জনা তিনেক তরুণ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর একজন চোখমুখ শক্ত করে বলছে কিছু। শিষ্য এগিয়ে গেল, গুরু গম্ভীর কণ্ঠে বলল। এখানে কি হচ্ছে? হঠাৎ অপরিচিত কারো কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকালো সবাই। নয়নের সাথে এতক্ষণ চোখমুখ শক্ত করে কথা বলা ছেলেটা ক্ষুব্ধ কণ্ঠেই শুধালো, তুই কে? শিষ্য জবাব দিল না কোনো। নয়নের দিকে দৃষ্টি দিয়ে শুধালো। এত রাতে তুই নাইট ক্লাবে কি করছিস? নয়ন ভট্ট দৃষ্টিতে তাকালো তার অভিমুখে দাঁড়ানো ছেলেটির দিকে। নাম সামিম। হ্যাংলা পাতলা ছেলেটা, গালের চাপড় ভাঙা, ওষ্ঠ দুটো কেমন কালচে রঙের। সিগারেট খেতে খেতে হয়েছে বোধহয়। নয়নের পাশের ফ্ল্যাটেই থাকতো ছেলেটি, সেখান থেকেই পরিচয় এবং টাকা ধার চাওয়া। নয়ন সহজ সরল মানুষ, এত কিছু বোঝেনি বা ভাবেনি। একটা মানুষ বিপদে পড়ে তার কাছে টাকা চেয়েছে, সেও দিয়ে দিয়েছে। মানুষই তো মানুষের জন্য করবে, তাই না? কিন্তু টাকা ধার দেওয়ার পরদিন থেকেই দেখে সামিমের ফ্ল্যাটে তালা ঝুলছে। টাকা ফেরত দেওয়া তো দূরে থাক, তার সামনেই আসে না। তারপর খোঁজ নিয়ে জানতে পারলো এই সামিম নামক ছেলেটা শুধু তার থেকেই নয়, আরো অনেকের থেকে টাকা ধার নিয়েছে, কিন্তু পরবর্তীতে আর কাউকেই তা ফেরত দেয়নি। তারপর সামিমকে খোঁজা শুরু করে নয়ন। একটা সময় জানতে পারে সে নাকি এই নাইট ক্লাবে প্রায় প্রতিদিন আসে। নয়ন ভেবেছিল আজ এখানে এসে সামিমকে ধরবে সে, তারপর ভালোভাবেই টাকা চাইবে, না দিলে তখন শিষ্যদের জানাবে। কিন্তু তার আগে নিজেই ফেঁসে গেল। এখন জীবন নিয়েই টানাটানি। নয়ন দৃষ্টি নুইয়ে নিল, মিনমিনে কণ্ঠে বলল, আপনাকে তো বলেছিলাম। শিষ্য সামিমের পা থেকে মাথা অবধি চোখ বুলালো একবার, অতঃপর খুব স্বাভাবিক কণ্ঠেই বলল, এটাকে কি দেখে টাকা ধার দিয়েছিলি তুই? এটাকে দেখতেই তো কেমন চোর লাগে। এ চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে এ টাকা ফেরত দেওয়ার পাত্র নয়, বরং অন্যের টাকা মেরে খাওয়ার পাত্র। তখন বুঝিনি স্যার। নয়ন মিনমিনে গলায় কথাটি বললেও সামিম ফুঁসে উঠল। শিষ্যর দিকে তেড়ে এসে বলল, কি বলিস তুই? আমাকে দেখতে চোর চোর লাগে? তোর ভাগ্য ভালো আমি তোকে চোর দেখতে বলেছি। আমার জায়গায় অন্য কেউ হলে বলতো তোকে গুই সাপের মতো দেখতে, যে হাঁস মুরগির নিবাসের নিকট গিয়ে ঘাপটি মেরে বসে থাকে, তারপর হাঁস মুরগি একটু দূরে সরলেই তাদের ডিম নিয়ে দৌড় দেয়। তোর এত বড় সাহস, আমাকে গুই সাপের সাথে তুলনা করছিস? সামিম রেগে মেগে একটা ঘুষি আঁকলো শিষ্যের দিকে। সাথে সাথে সে হাতটা ধরে ফেলল, মুখ বাঁকিয়ে বলল, এই তো চেহারা, এই হ্যাংলা পাতলা দেহ নিয়ে এসেছিস আমাকে মারতে? আমার এই ভুঁড়িহীন পেট দিয়ে একটা বাড়ি মারলেই তো তুই উড়ে যাবি। অন্য সব অঙ্গ প্রত্যঙ্গের শক্তির কথা না হয় বাদই দিলাম। সামিম তবুও দমল না। নিজের হাতটা শিষ্যের থেকে মুক্ত করার জন্য উঠে পড়ে লাগলো। শিষ্য হাতটা তো ছাড়লই না, উল্টো মুচড়ে ধরল, দাঁতে দাঁত পিষে বলল, বেটা বদমাস,
অন্যের থেকে টাকা ধার করিস, আবার চাইতে এলে আটকেও রাখিস। তীব্র ব্যথায় চেঁচিয়ে উঠল সামিম। কণ্ঠে ব্যথাতুর ধ্বনি ছোঁয়া নিয়েই বলল। হাত ছাড় বলছি। শিষ্য আরো জোরে মুচড়ে ধরল সামিমের হাত। সামিম দিশেহারা হয়ে তাকালো তার বন্ধুদের দিকে, তাড়া দিয়ে বলল। তোরা দাঁড়িয়ে আছিস কেন? আমার এর হাত থেকে ছাড়া। সামিমের বন্ধুরা এগিয়ে আসতেই তাদের পথ আগলে দাঁড়ালো আলভি আর রবি। শিষ্য একবার তাকালো সেদিকে, অতঃপর এক হাতে সামিমের হাত মুচড়ে ধরে রেখেই অন্য হাতে সজোরে একটা থাপ্পড় বসালো তার গালে। দাঁতে দাঁত পিষে বলল। নয়নের টাকা ফেরত দে। দেব না। কি? বাকিটুকু আর শেষ করতে পারল না, তার আগে আরেকটি থাপ্পড় বসালো সামিমের গালে। ফের দাঁতে দাঁত পিষে বলল। কি বললি? আবার বলতো। আমি? আবার থাপ্পড় পড়ল সামিমের গালে। ফের বলল। টাকা দিবি কিনা বল। দেব দেব। শিষ্য এবার থাপ্পড় থামালো, বাঁকা হেসে বলল। দে তাহলে। থাপ্পড় খেতে খেতে সামিমের চোখ দুটো টলমল হয়ে উঠল। গালে হাত দিয়ে সে বলল। আমার কাছে এখন এতগুলো টাকা নেই। সামিমের কথা শেষ হতে না হতেই চোখ মুখের পরিবর্তন ঘটল শিষ্যের। আবারও হাত উঁচিয়ে সে একটি থাপ্পড় হাঁকল। সামিম ভয় পেল, দ্রুত বসে পড়ল নিচে। হড়বড় করে বলল। আমাকে একটু সময় দিন। আগামী কালকের মধ্যে আমি নয় ভাইয়ের সব টাকা দিয়ে দেব। ঠিক তো? সরি। একদম। শিষ্য একটু ঝুঁকল। সামিমের থাপ্পড় দেওয়া গালে আলতোভাবে দুটো চাপড় দিয়ে বলল। যা বলেছিস মনে রাখিস, কালকের মধ্যে যেন টাকা পাই, নয়তো তোর এমন হাল করব ভাবতেও পারবি না। কথাটা বলেই শিষ্য সোজা হয়ে দাঁড়ালো। আলভি, রবি এবং নয়নকে ইশারা করে পা বাড়ালো পিছন ঘুরে। হাঁটতে হাঁটতে পকেট থেকে একটি সিগারেট বের করে ধরালো। সিগারেট ফুঁকতে ফুঁকতে বেরিয়ে এলো ক্লাব থেকে। জলমানবহীন নীরব শহর। রাতের ফাঁকা রাস্তা ধরে গাড়ি চালাচ্ছিল নয়ন। হঠাৎ একটা স্থানে এসে সে গাড়িটা থামিয়ে দিল। গাড়ির পিছনের সিটে বসেছিল শিষ্য এবং আলভি। শিষ্য কপালে ভাঁজ ফেলল, ভ্রুকুচকে শুধালো। কে হলো, গাড়ি থামালি কেন? সামনে বোধহয় কিছু হয়েছে স্যার। নয়নের কথা শুনে শিষ্য, রবি এবং আলভি সামনের দিকে তাকালো। দেখা পেল আরেকটি গাড়ির। সাদা রঙের গাড়িটি রাস্তার পাশের একটি মোটাসোটা গাছের নিকট দাঁড়িয়ে আছে। সামনে এবং পিছনের লাইট জ্বলছে। কোনো দুর্ঘটনার কবলে পড়েছে বোধহয়। শিষ্যরা সব নিজেদের গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দ্রুত ছুটে গেল সাদা রঙের গাড়িটার নিকটে। সে গাড়ির সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে গেছে, আর ভেতরে ড্রাইভিং সিটে একজন যুবক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মাথা বেয়ে তার ছুঁয়ে ছুঁয়ে পড়ছে তাজা রক্তবিন্দু। দুর্ঘটনা ঘটেছে বেশিক্ষণ হয়নি বোধ হয়। শিষ্যরা কোনো রকমে যুবকটিকে গাড়ির ভিতর থেকে টেনে টুনে বের করলো। অতঃপর তাকে নিয়ে ছুটল হাসপাতালে। রাত গভীর, চারদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। শিষ্য, রবি এবং আলভি বসে রয়েছে হাসপাতালের করিডোরে। তখন ওই যুবকটিকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই ডাক্তাররা তাকে নিয়ে ঢুকেছে অপারেশন কক্ষে। তারপর থেকে এখনো অবধি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে কে জানে। সকলের চিন্তা ভাবনার মাঝেই একজন নার্স হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন অপারেশন কক্ষের বাইরে। ব্যস্ত হয়ে বললেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক, রক্ত খরচ হয়েছে অনেক। এই মুহূর্তে তাকে পুনরায় রক্ত দিতে না পারলে বাঁচানো সম্ভব হবে না। আমাদের নিকট যতটা রক্ত ছিল দিয়েছি, এখন আপনারা ব্যবস্থা করুন। নার্সের কথায় আঁতকে উঠল রবি, নয়ন এবং আলভি। যতই লোকটা তাদের অপরিচিত হোক না কেন, তাদের চোখের সম্মুখে একটা লোক এভাবে রক্তের অভাবে মরে যাবে তা কিছুতেই তারা মেনে নিতে পারবে না। নয়ন ব্যস্ত হয়ে শুধালো। ওনার রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। রবি, নয়ন এবং আলভি একে অপরের মুখ চাওয়াচাওয়ি শুরু করলো। এবি পজিটিভ তো তাদের কারোরই রক্তের গ্রুপ নয়। এখন তারা এই গ্রুপের রক্ত কোথায় পাবে? ঠিক তখনই শিষ্য উঠে দাঁড়ালো। নার্সের অভিমুখে দাঁড়িয়ে বলল। আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ, আমি দেব রক্ত। আসুন আমার সাথে। পরন্ত বিকেল, আকাশের সূর্যটা তার তেজ কমিয়ে হেলে পড়েছে একদিকে। শিষ্য হাতে একটি ফুলের তোড়া নিয়ে ঢুকলো হাসপাতালে। গত রাতে রক্ত দিয়ে সকালের দিকেই হাসপাতাল ছেড়ে বাড়িতে গিয়েছিল সে, তারপর অফিসে। তাই সারাদিনে আর হাসপাতালে আসা হয়নি। তবে আলভি রবির থেকে খবর পেয়েছে লোকটার নাকি দুপুরের দিকে জ্ঞান ফিরেছে। শীর্ষ হাতে ফুলের তোড়া দিয়ে ঢুকলো গত রাতে তাদের হাসপাতালে আনা লোকটার কেবিনে।
আলতো হেসে শোধালো। কি এখন কেমন আছেন? লোকটা হালকা ওষ্ঠ প্রসারিত করল। হাসপাতালের বিছানায় শুয়ে থেকেই বলল, আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার কৃপায় এখানে অনেকটা ভালো আছি। আপনি বোধহয় শীর্ষ। শিষ্য হাসল, মাথা নাড়িয়ে বলল, এর মধ্যে ওরা আমার নাম বলে দিয়েছে? বলবে না কেন? আপনি আমার যা উপকার করলেন, আমি কিভাবে যে আপনার ঋণ শোধ করব জানি না। ঋণ কিসের? আমি যেটা করেছি তা আমার কর্তব্য ছিল। তবুও আপনি আমার জীবন বাঁচিয়েছেন। শিষ্য এবং যুবকটির কথোপকথনের মধ্যেই হঠাৎ পাশের টেবিলের উপরে রাখা তার মোবাইলটা বেজে উঠল। এই মোবাইলটি গত রাতে ওই যুবকটির পকেটে পেয়েছিল রবি। ভেবেছিল তার বাড়ির লোকদের খবর দিবে, কিন্তু লক খুলতে পারেনি কেউই। কী ধরনের লক দিয়েছিল কে জানে। সেই থেকে মোবাইলটা রবির নিকটেই ছিল। পরে যুবকটির জ্ঞান ফিরলে তার কাছে হস্তান্তর করেছে। শিষ্য এমনি আশেপাশে চোখ ঘোরাতে ঘোরাতেই নজর পড়ল মোবাইলের স্ক্রিনে। একটা অক্ষর ট্র চোখে পড়তেই যুবকটি হাত বাড়িয়ে মোবাইলটি হাতে নিল। কল রিসিভ করে কানের কাছে ধরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ও পাশ থেকে কি বলল শোনা গেল না, তবে এই পাশ থেকে যুবকটি যতটা সম্ভব নিজের কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল, এখানে এসে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো, তাই বাড়িতে কল করা হয়ে ওঠেনি। তোমরা চিন্তা করো না, মাকেও চিন্তা করতে বারণ করো, আমি ঠিক আছি। যুবকটি কথা চালিয়ে যেতে লাগলো। খুব সহজ এবং নরম তার কণ্ঠ তোলা প্রতিটি ধ্বনি। হয়তো ভীষণ কাছের কারোর সাথে কথা বলছে। যুবকটি আরো কিছুক্ষণ কথা বলে কল কাটলো। শিষ্যের দিকে তাকিয়ে বলল, বাড়ির লোকেরা কল করেছিল। কাল থেকে তোমার সাথে কোনো যোগাযোগ করতে না পেরে ভীষণ চিন্তায় ছিল তারা। মা নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন, তাই আমিও আর আমার এই অবস্থার কথা বলিনি। কিন্তু বলা উচিত ছিল। এত বড় একটি দুর্ঘটনা বাড়ির লোকেদের থেকে লুকানো উচিত হয়নি। কি করব বলুন? বাড়ির লোকেরা আমার এই অবস্থার কথা জানতে পারলে আরো চিন্তা করতেন। হয়তো ছুটেই চলে আসতেন এখানে। এই মুহূর্তে তারা ছুটে চলে আসলে খারাপ হতো না। সব সুস্থতা কিন্তু হাসপাতাল নার্স এবং ওষুধে আসে না। কিছু কিছু ক্ষেত্রে নিজের বাড়ির লোকেদের আপনজনদের যত্ন, ভালোবাসা এবং সেবার ভূমিকাও থাকে। আর তাছাড়া ডাক্তাররা আপনি একটু সুস্থ হলে এই ধরুন 1-2 সপ্তাহের মধ্যেই ছাড়পত্র দিয়ে দেবে। কিন্তু আপনার যে অবস্থা, তাতে সম্পূর্ণরূপে সুস্থ হতে প্রায় 1 মাস লেগে যাবে। সেক্ষেত্রে আপনার এই অবস্থার কথা বাড়ির লোকজনদের জানানো উচিত ছিল। যুবকটি তপ্ত নিঃশ্বাস ফেলে বলল। দেখি কি করা যায়। শিষ্য আলতো হাসলো, কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, এই দেখুন, আপনার সাথে এত কথা হলো, অথচ আপনার নাম পরিচয় কিছুই জিজ্ঞেস করা হলো না। আপনার নাম কি? বাড়ি কোথায়? হঠাৎ দুর্ঘটনার কবলে পড়লেন কিভাবে? আমার নাম ইফতেহার তামিম, বাড়ি বরিশাল। ব্যবসার একটা কাজে ঢাকায় এসেছিলাম। তবে ঢাকায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই আমি অনুভব করি আমার গাড়িতে কোনো সমস্যা হচ্ছে। গাড়িটা কোথাও থামাবো কিংবা কারো সাহায্য নেব, তার পূর্বে দেখি ব্রেক কাজ করছে না। মহাসড়কে গাড়ি চলাকালীন সময়ে এমন পরিস্থিতিতে পড়লে একজন মানুষের মানসিক অবস্থায় কিরূপ হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠেছিল। তবু নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলাম। সেই চেষ্টা করতে করতে গাড়িটা হঠাৎ গিয়ে ধাক্কা খায় রাস্তার পাশের একটা গাছের সাথে। তারপরে ঘটনা আমার থেকে ভালো আপনারাই জানেন। শিষ্য হাত রাখলো তামিমের কাঁধে, অভয় দিয়ে বলল, যাক, চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হুম। নিশীথের আধার ঘনিয়েছে চারিদিকে, তবে ব্যস্ত নগরীটা এখনো নিস্তব্ধতায় ঢেকে যায়নি। ওই তো শোনা যাচ্ছে জনমানবের কোলাহল, যানবাহনের ধ্বনি। আলভি, রবি এবং নয়ন সন্ধ্যায় অফিস শেষে জমায়েত বসিয়েছে শিষ্যের ফ্ল্যাটে। প্রায় এখানে আসে তারা, কখনো আড্ডা দিতে, কখনো শিষ্যকে জ্বালাতে, আবার কখনো শিষ্যকে সঙ্গ দিতে। তেমনি আজও এসেছে নয়ন, রবি এবং আলভি। নিজেদের মধ্যে বিভিন্ন কথা বললেও চুপচাপ বসে রয়েছে শিষ্য, তার মুখে কোনো কথা নেই। এমনিও ত্রয়ী ছেড়ে যাওয়ার পর থেকে সে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ব্যতীত খুব একটা কথা বলে না বা বলতে ইচ্ছে হয় না। রবি ভ্রুকুচকে তাকালো শিষ্যের দিকে, ভ্রুকুচকে শোধালো, কি যে তুই এমন শেখা খাওয়ার সলপলের মতো বসে আছিস কেন? আলবি ওষ্ঠ বাঁকালো, কণ্ঠে কিছুটা ব্যঙ্গাত্মক সুর নিয়ে বলল, ছ্যাঁকা খাওয়া ছেলেপেলের মতো কিরে? ও তো ছ্যাঁকা খাওয়া ছেলেপেলেই। ওর বউ ওকে ছেড়ে চলে গেছে, মন ভেঙে দিয়েছে। ছ্যাঁকা খেতে এরপর আবার কি বাকি থাকে?
রবি হাত রাখলো শিষ্যের কাঁধে, অভয় দিয়ে বলল, আরে বন্ধু, তুই চিন্তা করিস না, দেখবি ভাবি ঠিক তোকে কাছে ফিরে আসবে। রবির কথায় সাই জানিয়ে আলভি বলল, একদম অপেক্ষা কর, এমন হতে পারে ভাবি তোর জন্য কিছু সারপ্রাইজ নিয়ে হঠাৎ ফিরে এলো। শিষ্য ভ্রুকুচ গেল, সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, সারপ্রাইজ মানে? সারপ্রাইজ মানে একের বদলে দুই হয়েও ফিরে আসতে পারে। একের বদলে দুই? হ্যাঁ, বউর সাথে আবার বাচ্চাও। বউকেই খুঁজে পাচ্ছি না, আর তো বাচ্চা। আরে এত চিন্তা করিস কেন, হতে পারে কিছুদিন পর তোর বউ নিজেই ফিরে এলো একটা বাচ্চা নিয়ে। ওই নাটক সিনেমা হয় নাই, বউ ছেড়ে চলে যায়, তারপর বহুদিন পর একটা বাচ্চা নিয়ে ফিরে আসে। তেমন কিছুই হবে না। কেন? শিষ্য বিরক্ত হলো, থমথমে কণ্ঠে বলল, বউয়ের সাথে বাচ্চা হওয়ার মতো কিছুই হয়নি আমার যে বাচ্চা হবে। শিষ্যের কথায় অবাক হলো সবাই। রবি অবাক কণ্ঠেই শোধালো, বিয়ের পর এক বাড়িতে একসাথে বেশ অনেক দিনই তো ছিলি তোরা, এর মধ্যে কিছুই হয়নি? এক বাড়িতে ছিলাম, একসাথে না। এই তো একই, এক বাড়িতে তো ছিলি, তাও প্রায় পাশাপাশি কক্ষে। তার আলভি পুরো কথাটি শেষ করার পূর্বেই মুখ খুলল নয়ন। কোনরূপ চিন্তা ভাবনা না করেই সে বলল, আপনার মেইন পয়েন্টে কি কোনো সমস্যা আছে স্যার? এইটুকু বলে থামল সে, দম ফেলে ফের বলল, আপনি একদম চিন্তা করবেন না স্যার, আপনার জন্য রয়েছে কলকাতা হারবাল। আমার পরিচিত একজনেরও এমন সমস্যা হয়েছিল, উনি কলকাতা হারবালের সরপন্ন হওয়ার পরেই সব ঠিক হয়ে গিয়েছে। শিষ্য হতবাক হয়ে পড়ল। এরা কোথা থেকে কোথায় চলে গেছে, শেষ পর্যন্ত কিনা তার নামে বদনাম করে দিল, তাও মেইন পয়েন্টের সমস্যার মতো বদনাম। এই কথা কোনোভাবে ত্রয়ী শুনলে মান সম্মান বলে তো আর কিছু থাকবে না। শিষ্য কটমট করে তাকালো নয়নের দিকে, চুপসে গেল বেচারা। আমতা আমতা করে বলল, না মানে লজ্জা নয়, সংসার বাঁচাতে হলে কলকাতা হারবাল সম্পর্কে জানতে হবে। শিষ্যের মেজাজ বিগড়ালো এবার, দাঁতে দাঁত পিষে বলল, সংসার বাঁচাতে হলে জানতে হবে? জানবো তো, ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিলে কোন কলিকাতা হারবাল তোকে চাকরিতে সেটাই জানাবো। দাঁড়া তুই বেয়াদব। নয়ন ঢোক গিলল, কাদো কাদো হয়ে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার, আমি তো আপনার ভালো ভেবেই। নয়ন কথাটি সম্পূর্ণ করার আগেই উঠে গেল শিষ্য। এই বজ্জাতগুলোর কথা এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে না তার। শিষ্য এগিয়ে গিয়ে দাঁড়ালো তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়, তাকালো রাতের কৃত্রিম আলোয় ঝলমলে রূপ ধারণ করা ব্যস্ত শহরটির দিকে। এই পৃথিবীতে তার সব আছে, তবুও যেন কেউ নেই। মাঝে মাঝে নিজেকে ভীষণ একা লাগে শিষ্যের। ছুটে যেতে ইচ্ছে হয় নিজের বাড়িতে, নিজের বাবা মা বোনদের নিকট। তবে যখনই আবার তার মা এবং বোনের কীর্তিকলাপের কথা স্মরণে আসে, তখন হৃদয়টা তিক্ততায় ভরে ওঠে। আর ফিরে যেতে ইচ্ছে হয় না ওই বাড়িতে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শিষ্যের। বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই মৃদু স্বরে আওড়ালো, তুইও হারিয়ে গেলি, আর সাথে করে আমার জীবনের সব রূপ রস রঙও নিয়ে গেলি। তুই চলে যাওয়ার পর থেকে আমার সুন্দর হাসি খুশি জীবনটা কেমন যেন ছন্নছাড়া হয়ে গেছে রে ত্রয়ী। কোথাও শান্তি পাচ্ছি না, আর বেঁচেও যেন মরে গেছি আমি। থামল শিষ্য, বসে পড়ল বারান্দার মেঝেতে, মলিন কণ্ঠে ফের বলল, তুই কবে ফিরবি আমার জীবনে? কবে এক মুঠো রং নিয়ে ছুটে এসে আবার রাঙিয়ে দিবি আমার জীবনটাকে? কবে একটু ভালোবাসবি আমায়? কবে আমি আবার একটু শান্তির মুখ দেখব? আকাশে উজ্জ্বল সূর্যের ঘনঘটা। রিমাদের ক্লাস নিচ্ছে শাহেদ। রিমার প্রতি আগের মতো আর তেমন টান নেই তার। সেই মাস 6 পূর্বে রিমার কাছে যখন ত্রয়ীর বিষয়ে সে জিজ্ঞেস করেছিল, তখন রিমা উত্তরগুলো তার হৃদয় বিষিয়ে তুলেছিল। রিমাকে খুব কাছ থেকে শাহেদ না চিনলেও শিষ্যকে মোটামুটি চিনত। ভেবেছিল শিষ্য যেহেতু ভালো, রিমাও ভালো হবে। হাজার হলেও দুজন ভাই বোন। কিন্তু রিমার সেদিনকার জবাবগুলো শাহেদের হৃদয়ে মেয়েটির সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করতে বাধ্য করেছে। তারপর থেকে রিমার দিকে নজর রাখতে শুরু করেছে সে, এবং সময়ের পরিক্রমায় রিমার আচরণ, সহপাঠীদের প্রতি তার বিরূপ ব্যবহার শাহেদের হৃদয় থেকে রিমাকে ধীরে ধীরে সরিয়ে দিয়েছে। যদিও সে এখনো ত্রয়ীর শিষ্যদের বাড়ি থেকে চলে যাওয়ার কারণ জানে না, শুধু এইটুকুই জানে ত্রয়ী ও বাড়ি এই শহর ছেড়ে চলে গেছে। যেহেতু ত্রয়ীর সাথে তার তেমন সম্পর্ক ছিল না, কিংবা মেয়েটির প্রতি সেরকম অনুভূতিও ছিল না, তাই আর বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি শাহেদ। হতে পারে ত্রয়ীর কোনো ব্যক্তিগত কারণ রয়েছে, তাই এই শহর ছেড়ে চলে গেছে। শাহেদ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান দিল, অতঃপর শিক্ষার্থীদের থেকে বিদায় নিয়ে পা দিল দরজার দিকে।
ঠিক তক্ষুনি পিছন থেকে ভেসে এলো। স্যার, শাহেদ থমকে দাঁড়ালো। পিছনে ঘুরে আবিষ্কার করলো রিমা এবং শিলাকে। শাহেদ সৌজন্যসূচক হাসলো, নম্র কণ্ঠেই শুধালো। কিছু বলবে? রিমা একটু ইতস্তত করে জবাব দিল। জি স্যার। হ্যাঁ বলো। আপনি কি কোনোভাবে আমার প্রতি অসন্তুষ্ট স্যার? না, আমি তোমার উপর বিরক্ত হতে যাব কেন? না মানে, আপনি আগের মতো আর আমার সাথে কথা বলেন না, কেমন এড়িয়ে চলেন, তাই জিজ্ঞাসা করলাম আর কি। ওটা তোমার ভুল ধারণা। তুমি আমার ছাত্রী। একজন ছাত্রীর সাথে শিক্ষকের যেমন সম্পর্ক থাকা উচিত আমি ততটুকুই পালন করছি। আমি তোমার সাথে কম কথা বলি বা এড়িয়ে যাচ্ছি না। শাহেদের কথায় রিমা হোঁচট খেল যেন। এই লোক তাকে শুধুমাত্র একজন ছাত্রী ভাবে। রিমার হৃদয় ভারী হলো। শাহেদের থেকে এমনটা সে কখনোই আশা করেনি। সে সর্বদাই আশা রেখেছে শাহেদ তাকে ভালোবাসে, তাকে ভালোবাসা রমণী ভাবে। রিমার চোখে মুখে আধার নেমে এলো। মৃদু স্বরে সে শুধালো। আমি শুধুই আপনার একজন ছাত্রী। তা নয়তো কি? রিমা এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না। হৃদয়ে উত্তাল ঝড় উঠল তার। তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসে না। এর চেয়ে জঘন্য সংবাদ আর কি হতে পারে? তবে কি সবটাই তার ভুল ছিল? সে কি শাহেদকে ভালোবেসে ভুল করেছে? শুধু একতরফাই ভালোবেসে গেছে? রিমার গলা ধরে এলো। কোনো মতে নিজেকে সামলে জবাব দিল। না, কিছু না। এটুকু বলেই রিমা এলোমেলো পায়ে হাঁটা ধরলো সামনের দিকে। শিলাও এলো তার পিছু পিছু। একটু সময় নিয়ে সে শুধালো। রিমা জবাব দিল না কোনো। এমনি হৃদয়ের অবস্থা নাজুক তার। এর মধ্যে আবার এই মেয়ের এই প্রশ্ন। এমন সময় বান্ধবীর এই প্রশ্নে রিমা একটু বিরক্তও হলো বটে। কোনরূপ কোনো বাক্য ব্যয় না করে ধূপধাপ পা ফেলে সে বেরিয়ে গেল কলেজ থেকে। সময় প্রবাহমান। সময়ের এই প্রবাহমান ধারায় কেটে গেছে প্রায় 7 দিন। তামিম এখন মোটামুটি সুস্থ। হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়ার কথা বলেছে। সে খবর শুনেই শিষ্য রবি, আলভি এবং নয়ন একযোগে হানা দিয়েছে হাসপাতালে, তামিমের জন্য বরাদ্দকৃত কেবিনে। তামিম তাদের দেখিয়ে একগাল হাসলো। বিছানায় উঠে বসে বলল। আপনারা এসেছেন? আমিও আপনাদের খুঁজছিলাম। জরুরি কথা ছিল আপনাদের সাথে। শিষ্য রবি, নয়ন এবং আলভি বসলো তামিমের পাশেই। শিষ্য স্বাভাবিকভাবেই জবাব দিল। হ্যাঁ বলুন। আসলে কিভাবে যে বলি, আপনারা এমনি আমার জন্য অনেক করেছেন। রবি হাত রাখলো তামিমের কাঁধে, অভয় দিয়ে বলল। আরে এত ইতস্তত করছেন কেন? বলে ফেলুন তো। তপ্ত নিঃশ্বাস ফেললো তামিম। একটু সময় নিয়ে বলল। আমি তো এখন মোটামুটি সুস্থ। হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়ার কথা বলেছে, নিশ্চয়ই শুনেছেন। তাছাড়া 1 সপ্তাহ হয়ে গেছে, এখন বাড়িতে না ফিরলেও সবাই চিন্তা করবেন। এমনি আমি আমার অসুস্থতার কথা বাড়ির কাউকে জানাইনি। এইটুকু বলেই থামলো তামিম। দম ফেলে ফের বলল। কিন্তু আমি তো এতটাও সুস্থ নই যে এতটা পথ একা মানুষ গাড়ি চালিয়ে যাব। কোথায় আবার কি ঘটে যায় কে জানে। আপনাদের মধ্যে কেউ যদি একটু কষ্ট করে আমার সাথে যেত, আমার ভীষণ উপকার হতো। শিষ্য হাসলো তামিমের কথায়। তামিমের অন্য কাঁধে হাত দিয়ে বলল। আরে এই কথা বলতে এত ইতস্তত বোধ? শুধু একজন নয়, আমরা সবাই যাব আপনার সাথে, আপনাকে পৌঁছে দিতে। এই অবস্থায় আমরাও তো আপনাকে একা ছাড়তে পারি না, আমাদের একটা দায়িত্ব রয়েছে না? সত্যি আপনারা সবাই আমার সাথে যাবেন? অবশ্যই। কিন্তু আমার গাড়িটা? ওটা ইতোমধ্যেই আমরা সারিয়ে নিয়েছি। ঘড়ির কাঁটায় কেবল সকাল 11:30। আরফা দাঁড়িয়ে রয়েছে কলেজের অভিমুখে। আজ আর ক্লাস করবে না সে। কলেজের নিকটেই কোনো এক মাঠে রাজনৈতিক কোনো দলের বিশাল সভা বসবে যেন। কলেজের অধিকাংশ ছেলেরাই সেখানে যাচ্ছে, কিছু মেয়েরাও যাচ্ছে। আরফার কোনো কালই এসব রাজনৈতিক বিষয়াদি পছন্দ ছিল না, তাই আর সে ওদিকে না গিয়ে সোজা বাড়ি যাচ্ছে। কিন্তু সেই কখন থেকে বাড়িতে ফেরার জন্য একটি রিক্সা খুঁজছে সে, অথচ রিক্সার কোনো দেখা নেই। এমনি অসময়ে যখন প্রয়োজন হয় না তখন রিক্সার অভাব হয় না। এ আসে ও আসে, না বলার পরেও বারবার জিজ্ঞেস করে। আবার যাইবেন কই? অথচ আজ যখন একটি রিক্সার প্রয়োজন তখন কারো দেখা নেই। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো আরফার। তাকালো এদিক ওদিক। হঠাৎ তার চোখে পড়ল কাইসারকে। কিছু ছেলেদের নিয়ে তার অভিমুখের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে সামনে। হয়তো সবাই যাচ্ছে। আরফা একবার ডাক দিবে ভেবেও ডাক দিল না। কি দরকার লোকটাকে বিরক্ত করার? সে হয়তো আরফার এমন অযাচিত ডাকে বিরক্ত হবে। সেই মাস 6 পূর্বের ঘটনার পরে কাইসার আর এদিকটায় খুব বেশি আসে না। এলেও কলেজে ঢোকে না। হয়তো ত্রয়ী নেই বলে। আরফার সাথে মাঝে মাঝে দেখা হয় লোকটার।
কখনো সক্ষণ টুকটাক কথা বলে, আবার কখনো এড়িয়ে যায়। এই এড়িয়ে যাওয়াটা অবশ্য আরফাই করে। দূর থেকে কাইসারকে দেখলেই সে সরে পড়ে। 6 মাস পূর্বে ঘটা সেই ঘটনার পরে আরফা নিজের ভিতরে বেশ পরিবর্তন অনুভব করে। সে নিজের ভিতরে কাইসারের জন্য আলাদা একটি টান অনুভব করে। আরফা কখনো চায়নি এমন হোক, সে কখনো কাইসারকে ভালোবাসতে চায়নি, তবুও কিভাবে কিভাবে যেন হয়ে গেছে। সেদিন ত্রয়ীর প্রতি কাইসারের একতরফা ভালোবাসার গভীরত্ব দেখে অনুভূতির আভাস সে পেয়েছিল নিজ হৃদয়ে। আরফা ভেবেছিল এটা তার আবেগ, সময়ের সাথে সাথে এ আবেগ কেটে যাবে, কিন্তু তা তো কাটলই না, বরং আরও বাড়ল। আরফা জানে লোকটা অন্য কাউকে ভালোবাসে, আর সে ভালোবাসার গভীরত্ব সে অনুধাবন করেছে। এত কিছুর পরেও সেই লোকের জন্য নিজ হৃদয় অনুভূতি পুষে রাখা, আবার সেই অনুভূতির দাপটে তার নিকটে যাওয়া নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়। কায়সারও হয়তো বিষয়টা ভালো চোখে দেখবে না, আর তাছাড়া কায়সার তো তাকে আগে থেকেই তেমন পছন্দ করে না। তপ্ত নিঃশ্বাস ফেলল আরফা, চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে। নিজের দলের সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ কায়সারের চোখ পড়ল আরফার দিকে। আরফা তাকে দেখে কথা না বললেও সে দৌড়ে এলো মেয়েটির নিকটে। ওষ্ঠে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে শোধালো শোধালো কি, কেমন আছো? আরফা অপ্রস্তুত হলো কিঞ্চিত, এরপর ইতস্তত করে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তা এইখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু পাচ্ছি না। আরফার কথা শেষ হতে না হতেই কাইসার কাকে যেন কল করলো। কলেজের অভিমুখে একটি রিক্সা পাঠিয়ে দিতে বলে কলটা আবার কেটে দিল। প্রায় সাথে সাথেই হাসি মুখে বলল, একটু অপেক্ষা করো, রিস্কা আসছে। কাইসারের আজকের ব্যবহারে অবাক হলো আরফা। লোকটার মধ্যে হঠাৎ এত পরিবর্তন। আগে তো তাকে দেখলেও তেড়ে আসতো কাইসার। যখনই দুজনে দেখা হতো একচোট ঝগড়া হতোই হতো। এখন কি তবে প্রেমে ব্যর্থ হয়ে মস্তিষ্ক ঠিক হয়ে গেছে? আরফা এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, আপনি কি সত্যিই ভালো আছেন কায়সার ভাই, নাকি? এইটুকু বলে থামলো মেয়েটি। কাইসার ভ্রুকুচকে শোধালো, আমি ভালো থাকবো না কেন? কি হয়েছে আমার? না মানে, ত্রয়ী, ওকে কি ভুলে গেছেন? চাইলেই কি জীবনে আসা সব চরিত্রদের ভুলে থাকা যায়? আমিও তাকে ভুলিনি। এইটুকু বলে থামলো কাইসার। দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে আমি তার থেকে তাকে আগের মতো ভালোবাসি না। যাকে একবার ভালোবাসা যায়, তাকে কি এত সহজে আবার ভালোবাসার খাতা থেকে উপড়ে ফেলা যায়? কে বলেছে আমি তাকে ভালোবাসার খাতা থেকে উপড়ে ফেলেছি? সে এখানে আছে, আমার হৃদয়ের গভীরে ঘুমিয়ে আছে। তবে তার জন্য এখন আর আমি ছটফটাই না। তাকে এক নজর দেখার জন্য, তার কণ্ঠ শোনার জন্য আর উতলা হই না। আরফা এবং কাইসারের কথোপকথনের মধ্যেই তাদের পাশে এসে একটি রিক্সা উপস্থিত হলো। রিক্সাওয়ালা স্বাভাবিক কণ্ঠেই শোধালো, আমাকে রিক্সা নিয়ে আইতে কইছিলেন কাইসার ভাই? কাইসার রিক্সাওয়ালার দিকে এক পলক তাকালো, অতঃপর আবার আরফার দিকে দৃষ্টি দিয়ে ফের বলল, তোমার রিস্কা এসে গেছে, বাড়িতে চলে যাও তাড়াতাড়ি। একটু পর এই রাস্তায় মানুষের ভরে যাবে, সামনে সভা তো। আরফা আর দ্বিরুক্তি করল না। এখনই এ রাস্তা ভিড়ে পরিপূর্ণ, একটু পর তো আরো ভিড় হবে। আরফা রিক্সায় উঠে বসলো। কাইসারের থেকে বিদায় নিয়ে রওনা দিল বাড়ির পথে। মেহেরের ক্লাসও বোধহয় আজ আর হবে না। কলেজের ছেলেমেয়েরা সব দলে দলে সভায় যোগ দিতে যাচ্ছে। মেহের কলেজ থেকে বেরিয়ে দাঁড়ালো গেটের অভিমুখে। বাড়ির ড্রাইভারকে ইতোমধ্যে গাড়ি নিয়ে আসার জন্য কল করে দিয়েছে সে। অল্প সময়ের মধ্যেই মনে হয় চলে আসবে ড্রাইভার। মেহের দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে নজর বুলালো। হঠাৎ তার দৃষ্টিজোড়া আটকে গেল অদূরে রাস্তার দিকে। সে রাস্তার পাশ ঘেঁষে একটি বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে আলভি। হাতে তার একটি জ্বলন্ত সিগারেট, আর দৃষ্টি মেহেরের দিকে। মাঝে মাঝে আলভি এখানে আসে। মেহেরের থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে তার দিকে, অথচ কথা বলে না। মেহেরও যেচে কথা বলতে চায় না। একজন সন্তান সব মেনে নিতে পারে, কিন্তু নিজের পিতার অপমান কখনো মেনে নিতে পারে না। কিভাবে মেনে নিবে? মেহেরের আলভির সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকলেও ক্রোধের বশে আর বলা হয় না। দুজনের চোখে হাজারো কথা ভেসে ওঠে। একে অপরকে কাছে পাওয়ার আকুলতায় হৃদয় উত্তাল হয়, তবুও কথা হয় না দুজনের। একে অপরের প্রতি চাপা অভিমান নিয়ে বারবার কাছে গিয়েও আবার দূরে সরে আসে তারা। ভোর 4টা, চারিদিকটা গভীর আধারে নিমজ্জিত।
আকাশে সূর্যটা এখনো উঁকি দিতে শুরু করেনি। রাস্তাঘাটও ফাঁকা, তেমন একটা যানবাহনই দেখা নেই। মোহনের এই ক্ষণে তামিমের গাড়িটা সাই সাই করে ছুটছে ঢাকা বরিশাল মহাসড়ক ধরে। গাড়ি চালাচ্ছে নয়ন, আর তার পাশের সিটেই বসে আছে রবি। তামিম এবং আলভি পিছনের সিটে। কিছু জরুরি কাজের তাগিদে শীর্ষ আসতে পারেনি। রবিদেরও তামিমকে তার বাড়িতে পৌঁছে দিয়েই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে বলেছে। তারা সবাই একবার ভেবেছিল রাতের দিকেই বরিশালের উদ্দেশ্যে রওনা দিবে, আবার কাল রাতের আগেই ঢাকায় ফিরে যাবে। কিন্তু পরে আবার ভেবে দেখলো রাতের দিকে রওনা দিলে বরিশালে তামিমের বাড়িতে রাতের মধ্যেই কিংবা একদম ভোরে গিয়ে পৌঁছাবে। অচেনা অজানা একটি স্থান। তামিমের পরিবারের লোকদের তারা চিনে না, তামিমকেও তো খুব একটা ভালোভাবে চিনে না। সেখানে তাদের বাড়িতে রাতের আধারে গিয়ে হানা দেওয়াটা কেমন একটু লাগছিল তাদের। তাছাড়া তামিম তো এখন প্রায় সুস্থই, তাই ভোরের দিকে রওনা দিয়েছে। সকাল 10টা বা 11টার মধ্যে তামিমের বাড়িতে গিয়ে পৌঁছাবে। সেখানে কোনো রকমে 1 ঘন্টা কাটিয়েই আবার গাড়িতে উঠবে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ। রবি তার পাশের জানালাটা খুলে দিল। রাতের হালকা বাতাস ছুঁয়ে দিতে শুরু করলো তার শরীরকে। উৎফুল্ল হলো রবির হৃদয়। মৃদু স্বরে গান ধরল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এটুকু গাইতেই তাকে থামিয়ে দিল আলভি। পিছন থেকে নাক মুখ কুঁচকে বলল, কি শুরু করেছিস ভাই? রাস্তার পাশে বাড়িগুলোতে থাকা ঘুমন্ত মানুষগুলো তো লাফিয়ে উঠবে তোর গান শুনে। গলা না যেন ফাটা বাঁশ। রবি অপমানিত বোধ করল। থমথমে কণ্ঠে বলল। তুই কিন্তু আমাকে অপমান করছিস আলভি। আলভির সাথে সাথে মুখ বাঁকিয়ে জবাব দিল। তোর মান সম্মান আছে নাকি যে অপমান করব? রবি পিছন ঘুরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল আলভির উপর। কটমট করে বলল, তোকে আমি পরে দেখে নেব, এই অপমানের বদলা নেবই নেব। যা করার কোনে নিশ্চয়ই, এখন ঘুমা। নয়নদের গাড়িটি বরিশালে নিস্তব্ধ পরিবেশে ঢুকলো প্রায় সকাল 10টার দিকে। পথের শেষ প্রান্তে তামিমের বাড়ির সামনে এসে থামলো গাড়িটি। বিশাল দোতলা অট্টালিকা, চারপাশে ঘন সবুজের আবরণ। নারিকেল, আম, কাঁঠাল গাছের ছায়ায় যেন বাড়িটা লুকিয়ে আছে। এখানকার পরিবেশেও এক অদ্ভুত প্রশান্তি। শহরের কোলাহল তেমন একটা নেই। গাড়ির দরজা একে একে খুলে নামলো সবাই। দীর্ঘ পথের ক্লান্তি আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে কোমর পিঠে যেন ব্যথা হয়ে গেছে তাদের। নয়ন, রবি ও আলভি পা ঝাড়া দিয়ে একটু সোজা হয়ে দাঁড়ালো। অতঃপর তামিমকে ধরে নিয়ে গিয়ে দাঁড়ালো বাড়ির মূল দরজার অভিমুখে। হাত উঁচিয়ে বাজালো কলিং বেলটা। প্রায় সাথে সাথেই দরজাটা খুলে গেল। একজন অল্প বয়সী তরুণী দরজা খুলেছে। হালকা পাতলা গড়নের দারুণ এক কন্যা সে। উজ্জ্বল শ্যামবর্ণা গায়ের রং, লম্বাটা মাঝারি। সব মিলিয়ে এই রমণীকে সুন্দরীদের কাতারেই ফেলা যায়। রমণীটি প্রথমে ভাঁজ ফেলে দরজাটা খুললেও দরজার অভিমুখে হাতে মাথায় ব্যান্ডেজ নিয়ে তামিমকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভাঁজ গায়েব হয়ে গেল। অস্থির হয়ে শুধালো, কি হয়েছে ভাইয়া তোর? হাতে কপালে ব্যান্ডেজ কেন? তামিম হাতে ইশারা দিল। রবি এবং আলবির সহায়তায় ভিতরে ঢুকতে ঢুকতে বলল, অস্থির হোস না তৃপ্তি, আগে ভিতরে ঢুকি তারপর বলছি সব। তৃপ্তি সম্পর্কে তামিমের ছোট বোন, ইন্টার 2য় বর্ষের ছাত্রী সে। তামিম ভিতরে গিয়ে বসলো বসার কক্ষে সোফায়। তৃপ্তি গলা উঁচিয়ে ডাকলো। তৃপ্তির হাঁক ডাকে অল্প সময়ের মধ্যেই অন্দরমহল থেকে বেরিয়ে এলেন তামিমের মা আলেয়া বেগম এবং ছোট চাচি লুৎফা বেগম। ছেলের এমন নাজুক অবস্থা দেখেই তার উপর হামলে পড়লেন আলেয়া বেগম। দিশেহারা হয়ে শুধালেন, কি হয়েছে বাবা তোর? হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ? তামিম একে একে সব খুলে বলল। সবটা শুনে আলেয়া বেগম ঢুকরে কেঁদে উঠলেন। আঁচলে মুখ ঢেকে বললেন, আমি জানতাম আমার ছেলে ভালো নেই, আর কিছু না কিছু হয়েছে। ওদের বারবার বলছিলাম তোকে কল করতে, তোর খোঁজ খবর নিতে। তামিম এক হাত বাড়িয়ে মাকে আগলে নিল নিজের সাথে। অভয় দিয়ে বলল, আহ মা, কাঁদছো কেন তুমি? এই দেখো আমি ঠিক আছি। আলেয়া বেগম কান্না থামালেন। কপট রাগ দেখিয়ে বললেন, কিসের ঠিক আছিস তুই? হাতে মাথায় ব্যান্ডেজ, এখনো ঠিকভাবে দাঁড়াতে পারছিস না। ওটা আর অল্প কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মা ছেলের কথোপকথনের মধ্যে এবার উঠে দাঁড়ালো রবি। একটু কেশে গলা পরিষ্কার করে বলল, আমরা তাহলে এখন উঠি। আলেয়া বেগম কিছুটা লজ্জিত অনুভব করলেন।
আমতা আমতা করে বললেন, এই দেখো, ছেলের শোকে আমি তোমাদের কথা ভুলেই বসেছিলাম। তোমরা মনে কিছু করো না, আসলে বয়স বেড়েছে তো, বুড়ো হয়েছি। সব মেয়ে তালগোল পাকিয়ে যায়। আরে না না আন্টি, আমরা কি মনে করব? আপনার স্থানে আমাদের মায়েরা হলো বোধহয় এমন কিছুই হতো, কিন্তু আমাদের এখন যেতে হবে অনেকটা পথ। তোমরা কোথায় যাবে? এই তো এলে। তোমরা আমাদের যা উপকার করেছো, এত সহজে তোমাদের সারি কিভাবে? আলভি সৌজন্যমূলক হাসল, নম্র কণ্ঠে বলল, আমরা শুধুমাত্র আমাদের কর্তব্য আমরা পালন করেছি। আমাদের নিকট একটা ব্যস্ত হবেন না আন্টি। আর তাছাড়া আমাদের আন্টি, আমরা কি মনে করব? আপনার স্থানে আমাদের মায়েরা হলো বোধহয় এমন কিছুই হতো, কিন্তু আমাদের এখন যেতে হবে অনেকটা পথ। তোমরা কোথায় যাবে? এই তো এলে। তোমরা আমাদের যা উপকার করেছো, এত সহজে তোমাদের সারি কিভাবে? আলভি সৌজন্যমূলক হাসল, নম্র কণ্ঠে বলল, আমরা শুধুমাত্র আমাদের কর্তব্য আমরা পালন করেছি। আমাদের নিকট একটা ব্যস্ত হবেন না আন্টি। আর তাছাড়া আমাদের অফিস আছে, সেখান থেকে তেমন ছুটি নিয়ে আসেনি। আমাদের সবাইকে আজই ফিরতে হবে। এই পর্যায়ে মুখ খুললেন তামিমের ছোট চাচি লুৎফা বেগম। সে কি আজকে চলে যাবে? অফিসে কথা বলে দেখো, যদি ছুটি একটু বাড়াতে পারো। তোমাদের জন্য আমাদের বাড়ির ছেলেটা বেঁচে ফিরে আসলো। তোমাদের আমরা এভাবে কিভাবে যেতে দেই? তা সম্ভব নয় আন্টি। আমরা আগে এই ব্যাপারে অফিসে কথা বলেছি। অফিসে গুরুত্বপূর্ণ কাজ আছে একটা। সেই কাজের জন্য তো আমাদের আরেক বন্ধু শিষ্য আসতে পারেনি। আমাদের আজই ফিরতে হবে, নয়তো অনেক বড় ক্ষতির মুখোমুখি হতে হবে। কিন্তু প্রয়োজনে আমরা আবার অন্য সময় আপনাদের বাড়িতে এসে ঘুরে যাব, কিন্তু আজ নয়। আলেয়া বেগম এবং লুৎফা বেগম আর জোরাজুরি করলেন না। আলেয়া বেগম শুধু বললেন, আচ্ছা, তোমরা যখন থাকতেই চাইছো না, তখন আমরা আর জোর করব না। কিন্তু এই সময় বাড়ির কর্তারা কেউ বাড়িতে নেই। তারা ফিরুক, তারপর না হয়ে যাবে। লুৎফা বেগমও এ কথার সাথে সাই জানিয়ে বললেন, হ্যাঁ, আপাতত তোমাদের জন্য কিছু চা নাস্তা ব্যবস্থা করি। রবি, আলভি এবং নয়ন দ্বিরুক্তি করল না। অনেকটা পথ পেরিয়ে এসেছে তারা, ভীষণ ক্ষুধাও লেগেছে। রবি আর আগের স্থানে বসল না, একটু ঘুরে গিয়ে বসলো অন্য সোফায়। সাথে সাথে চেঁচিয়ে উঠল তৃপ্তি, আমার ফেস প্যাক। রবিও তার নিচে কিছু একটা অনুভব করলো, ছোট বাটি জাতীয় কিছু। সাথে সাথে উঠে দাঁড়ালো সে। সত্যি সত্যি তার পশ্চাৎ দেশে একটি ছোট বাটি লেগে আছে। না দেখে ধপ করে এসে বসে পড়েছে, যার ফল এটা। রবি বাটিটা হাতে নিল। বাটিতে হলুদ রঙা আঠালো জাতীয় কি যেন, দেখতে একদম মতো লাগছে। এটা আবার লেগে গেছে তার পশ্চাৎ দেশে। দেখে মনে হচ্ছে চাপ সহ্য করতে না পেরে প্যান্ট নষ্ট করেছে সে। রবির অবস্থা দেখে হেসে উঠল সবাই। আলভি নাক ছিটকে বলল, ছি ছি রবি, শেষ পর্যন্ত কি না প্যান্ট নষ্ট করলে? বেশি চাপ থাকলে ওয়াশরুমে যেতে। আমরা কি তোকে আটকে রেখেছিলাম? রবির মেজাজ তেতে গেল। ফেস প্যাক নাকি এটা রাখার স্থান কি সোফা? তাও আবার কিসব রঙের ফেস প্যাক। অচেনা অপরিচিত এক বাড়িতে এসে কি এক বিশ্রী পরিস্থিতিতে পড়ল সে। মানিজ্য তার রইল না। রবি কটমট করে তাকালো তৃপ্তির দিকে। শক্ত কণ্ঠে কিছু বলবে তার পূর্বেই তেতে উঠল তৃপ্তি। ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখে শুনে বসবেন না, দিলেন তো আমার ফেস প্যাক নষ্ট করে। এই ফেস প্যাকটার জন্য আজ আমি কলেজে যাইনি। এটা কোনো ফেস প্যাক রাখার জায়গা হলো? রাখলেই রাখার জায়গা, আপনি দেখে শুনে বসবেন না। এই বাড়িতে যে সোফার উপরে ফেস প্যাক ফেলে রাখে তা বুঝবে কে? বুঝলে না হয় দেখে শুনে বসতাম। আপনি এইটুকু বলতেই তৃপ্তিকে থামিয়ে দিলেন আলেয়া বেগম। মেয়ের দিকে একবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকালেন রবির দিকে। জোরপূর্বক হেসে বললেন, ওর কথায় কিছু মনে করো না বাবা, আমার সাথে এসো, ফ্রেশ হয়ে নিবে। রবি রক্তচক্ষু নিয়ে তাকালো তৃপ্তির দিকে। অতঃপর কিছু না বলে হনহন করে হাঁটা ধরল আলেয়া বেগমের পিছু পিছু। সকাল গড়িয়ে প্রায় দুপুরের পথে রবি, আলভি এবং নয়ন নাস্তা শেষ করে কেবলই বেরুলো তামিমদের বাড়ি থেকে। আলেয়া বেগম, লুৎফা বেগম, তামিম অনেক অনুরোধ করেছিল তাদের আরেকটু সময় থাকার জন্য। বাড়ির কর্তারা এখনো ফিরেননি, কিন্তু তারা থাকেনি। ঢাকায় আজই যখন যেতে হবে তখন আগে ভাগে যাওয়াটাই ভালো। কিছুটা দূরে আসতেই নয়ন হঠাৎ রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ল। আলভি এবং রবিকে উদ্দেশ্য করে বলল, বরিশালে এলাম, আর কোনো স্মৃতি নিয়ে যাব না।
আপনারা আমার একটা ছবি তুলে দিন তো। নয়ন নিজের মোবাইলটা বাড়িয়ে দিল। আলমি মোবাইলটা হাতে নিয়ে গোটা চারেক ছবি তুলে দিল। নয়ন সময় ব্যয় করলো না, প্রায় সাথে সাথেই ছবিগুলো পোস্ট করে দিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ওপরে লিখে দিল, ছায়া ঘেরা বরিশাল। শীর্ষ অফিসের কাজ ঘেরা কক্ষে বসে অলস হাতে ফেসবুক স্ক্রল করছিল। কি বলে একটি মিটিং শেষ করে এসেছে সে। নিউজ ফিডে বিভিন্ন পোস্ট দেখতে দেখতে হঠাৎ তার সামনে এসে পড়ল নয়নের ছবিগুলো। অন্যান্য সময়ের মতোই ছবিগুলো উপরে ঠেলতে যাবে, তখনই তার দৃষ্টি আটকে গেল একটি ছবিতে। সে ছবিতে নয়নের পিছনে একটু দূরে এক নারীকে দেখা যাচ্ছে। কেমন চেনা চেনা লাগছে সেই নারীকে। ভীষণ কাছের কারোর সাথে মিল পাচ্ছে শিষ্যের হৃদয়। শিষ্য দম আটকে ছবিটি জুম করলো। ঝাপসা ফ্রেমের ভেতরেও স্পষ্ট হলো সেই নারীর মুখের রেখাগুলো। শিষ্যের বুকের ভেতর যেন ঝড় উঠল। বিস্ময়ে, আনন্দে, অবিশ্বাসে কেঁপে উঠল তার সমগ্র সত্তা। সেই পুরনো ভঙ্গি, সেই চিরচেনা সুখের আদল। এই রমণীকে কি সে এত সহজে ভুলতে পারে? শিষ্য তাড়াহুড়ো করে কল করলো নয়নের নাম্বারে। প্রায় সাথে সাথে কলটা ধরল নয়ন। বিনয়ী কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার। শিষ্য অস্থির হয়ে উঠল। কোনো মতে সালামের জবাবটা দিয়ে বলল, নয়ন, একটু আগে ফেসবুকে যে ছবিগুলো তুই শেয়ার করেছিস ওগুলো কোথায় দাঁড়িয়ে তুলেছিস? কেন বরিশালে স্যার? শিষ্য দাঁতে দাঁত চাপল, চিবিয়ে চিবিয়ে বলল, বরিশালে তা তো আমিও জানি, কিন্তু বরিশালের কোথায়? নয়ন আশেপাশে তাকালো, কপালে ভাঁজ ফেলে বলল, জায়গার নাম তো জানি না, তবে তামিমদের বাড়ির কাছেই। আচ্ছা, তোদের ফেরা দরকার নেই, ওখানেই থাক, আমি আসছি। নয়নে দ্বিধান্বিত কণ্ঠে বলল, কিন্তু স্যার আমাদের চাকরি। চুলোয় যাক তোদের চাকরি। বউকে যদি ফিরে না পাই, তাকে কাছে না পাই, চাকরি দিয়ে কি করব? কথাগুলো বলতে বলতে কল কেটে দিল শিষ্য। ব্যস্ত হয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। প্রথমে নিজের গাড়িটা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলেও সে ভাবনায় ইতি টানল দ্রুত। গাড়ি নিয়ে গেলে গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে দেরি হবে, আর জ্যামে পড়লে তো কথাই নেই। তার থেকে বাইক নিয়ে যাওয়া ভালো। জ্যামে পড়লেও একটু ফাঁকফোকর পেলেই বেরিয়ে যাওয়া যাবে। কিন্তু শিষ্যের তো নিজস্ব বাইক নেই। সে দ্রুত কল করলো আলভিকে। তার বাড়িতে গিয়ে বাইক আর হেলমেট নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল বরিশালের উদ্দেশ্যে। শিষ্য কল কেটে দেওয়ার পর নয়ন, রবি আর আলভি কিছুক্ষণ থম মেরে বসে রইল। শিষ্য যেহেতু তাদের আজ ঢাকায় ফিরতে বারণ করেছে, সেহেতু আজ রাতটা তাদের বরিশালেই কাটাতে হবে। কিন্তু কোথায় কাটাবে? তামিমদের বাড়িতে ফিরে যাওয়াটাও এখন অস্বস্তিকর এবং লজ্জাজনক। তারা আলভিদের কত করে বলল একটা দিন তাদের বাড়িতে থাকার জন্য। আলভিরা একটা দিন তো দূরে থাক, বিকাল পর্যন্তই থাকলো না। চাকরির অজুহাত দিয়ে বিদায় নিয়ে চলে এলো। এখন কোন মুখ নিয়ে আবার সে বাড়িতে যাবে? আর এখানে কোনো আবাসিক হোটেলও নেই যে সেখানে থাকবে। তামিমদের বাড়িটা বরিশাল মূল শহর ছাড়িয়ে একটু ভিতরে, মফস্বল এলাকা। এখানে 2-4টা ভাতের হোটেল দেখা যায়, এই বেশি। তবে এখান থেকে বরিশাল মূল শহরের দূরত্ব প্রায় 1 ঘন্টা। ওখানে গেলে রাত্রি যাপনের জন্য হয়তো কোনো হোটেল পাওয়া যাবে। আপাতত সেখানেই যাওয়া যাক। তারপর শিষ্য এলে তার সাথে আলোচনা করে না হয় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। ত্রয়ী এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তামিমদের সুবিশাল বাড়িটির অভিমুখে। এ বাড়িটি এখন এক প্রকার তারই। লিখিত কোনো দলিলে এ বাড়ি তার না হলেও অনুভবের দিক দিয়ে তার। ত্রয়ীর জীবনে যখন চারদিক থেকে অন্ধকার ধেয়ে এসেছিল, চেনা পরিচিত সকল মানুষেরা ছুঁড়ে ফেলেছিল রাস্তায়, তখন এই বাড়ির মানুষগুলোই তাকে সাদরে গ্রহণ করেছিল, দিয়েছিল নতুন সুন্দর একটি জীবন। এই বাড়িতে ঠাঁই নেওয়ার পর থেকে এখন অবধি ত্রয়ীর কখনো মনে হয়নি সে আশ্রিতা কিংবা অনাথ। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। হাত উঠিয়ে বাজালো কলিং বেলটা। প্রায় সাথে সাথেই দরজাটা খুলে গেল। দরজা খুলেছেন লুৎফা বেগম। ত্রয়ীকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। দরজার সামনে থেকে সরে যেতে যেতে বললেন, এসেছিস তুই? তোর মা তো তোর চিন্তা অস্থির হয়ে উঠছে। চিন্তা কেন করছেন? আমি তো প্রতিদিন এই সময় কলেজ থেকে বাড়ি ফিরি। তারপরেও চিন্তা এসে যায়। একজন তো অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে বাড়ি ফিরেছে, এই সময় তুইও বাইরে। তোর না আবার বিপদ আপদ ঘটে। বুঝিসই তো মায়ের মন। এইটুকু বলে ছোট একটা নিঃশ্বাস ফেললেন লুৎফা বেগম। হতাশ কণ্ঠে বললেন, আল্লাহ জানে আমার ছেলেটা কোথায়। ও তো আরো বেপরোয়া ধাসের। ত্রয়ী গৃহের অভ্যন্তরে প্রবেশ করল। কপাল কুঁচকে শুধালো, কে আবার অ্যাক্সিডেন্ট করে বাড়ি ফিরেছে? কেন? তামিম। ত্রয়ী আর দাঁড়ালো না। তামিম ভাই অ্যাক্সিডেন্ট করেছে? কোথায় উনি? ওর রুমে।
কাঁধে কলেজ ব্যাগ নিয়ে ছুটল তামিমের কক্ষের দিকে। তামিম শুয়েছিল বিছানায়। তার পাশে আলেয়া বেগম বসে বসে ছেলের গায়ে মাথায় হাত বুলাচ্ছেন। আর তৃপ্তি পাশেই একটা সোফা দখল করে বসে আছে, বিরক্ত ভঙ্গিতে তাকাচ্ছে এদিক ওদিক। এর মধ্যে হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো ত্রয়ী। ছুটে গেল তামিমের দিকে, ব্যগ্র কণ্ঠে শোধালো, তোমার এই অবস্থা কেন ভাইয়া? অ্যাক্সিডেন্ট কিভাবে করলে? কথাগুলো বলতে বলতেই মেয়েটা দুই হাতে ধরলো তামিমের ব্যান্ডেজ করা হাতটা। সাথে সাথে চেঁচিয়ে উঠল তামিম। হাতটা সরিয়ে নিতে নিতে বলল, তুই কি আমার হাতটা আর একটু ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করছিস? ক্রয়ী, এমনি ভাঙা হাত, সেটা নিয়ে আবার টানাটানি শুরু করছিস? ত্রয়ী অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, দুঃখিত ভাইয়া, আসলে তোমার এই অবস্থা দেখে অত খেয়াল ছিল না। কথাগুলো বলতে বলতে মেয়েটার গলা ধরে এলো। অক্ষি কোটর আসলে তোমার এই অবস্থা দেখে অত খেয়াল ছিল না। কথাগুলো বলতে বলতে মেয়েটার গলা ধরে এলো। অক্ষি কোটর ভরে উঠল নোনা জলে। তামিম চোখ বড় বড় করলো, এক আঙ্গুল তুলে বলল, এই কাঁদবি না, একদম কাঁদবি না, ছিঁচকাঁদুনি একটা। যখনই দেখবো শুধু কাঁদতে থাকে। আচ্ছা একটা কথা বলতো, এত কান্না এত চোখের পানি তুই পাস কোথায়? চোখ না যেন সমুদ্র? ছেলেটার কথা শুনে মুখ বাঁকালেন আলেয়া বেগম। তৃপ্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই তো তবুও ভাইয়ের এমন অবস্থা দেখে কাঁদছে, আর ও আরেকটাকে দেখো, তোর অসুস্থতা দেখে যেন সে আরো বিরক্ত হয়েছে, কেমন চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। আলেয়া বেগমের কথাই ফুঁসে উঠল তৃপ্তি। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবে না মা। আমি মোটেই ভাইয়ার অসুস্থতা দেখে বিরক্ত হইনি। আমি বিরক্ত হয়েছি ভাইয়ার সাথে আসা ওই বিটকেল লোকটার জন্য। ভাইয়াকে তারা বাঁচিয়েছে, বাড়িতে দিয়ে এসেছে, ভালো কথা। এসে একটু দেখে শুনে বসবে না? বসলো তো বসলো, একদম আমার ফেস প্যাকটার ওপরেই গিয়ে। এইটুকু বলে থামলো সে। ত্রয়ীর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুই আমাকে যে ফেস প্যাকটা বানিয়ে দিয়েছিলি না, যার জন্য আজ আমি কলেজেও যাইনি, এই বিটকেল লোকটা আমার ফেস প্যাকটা নষ্ট করে দিয়েছে আপু। আমি একটুও মুখে লাগাতে পারিনি। আলেয়া বেগম তেতে গেলেন, রুক্ষ কণ্ঠে বললেন, ওর ভাইয়ের অ্যাক্সিডেন্ট করে জীবন নিয়ে টানাটানি বেঁধে যাচ্ছে, আর ও আছে ফেস প্যাক নিয়ে। এমন থাপ্পড় মারবো না, দাঁত সব কয়টা নিচে পড়ে যাবে। বেয়াদব মেয়ে, কখন কোথায় কি কথা বলতে হয় তাও শিখিনি। বড় হয়েছে শুধু হাত পায়ে, মাথায় বুদ্ধি শুদ্ধি হয়নি মোটেও। গর্দপ একটা। আহ মা, ওকে বকো না, ও ছোট মানুষ, একটু বোঝে কম। তামিমের কথাই সাই জানালো ত্রয়ী। তৃপ্তি এমনি অবুঝ নয়, তবে পরিবারের সবার ছোট এবং সবার অতি আদরে মাঝে মাঝে একটু অবুঝের ন্যায় আচরণ করে ফেলে। ত্রয়ী তাকালো তৃপ্তির দিকে, ওষ্ঠে আলতো হাসি রেখা ফুটিয়ে তুলে বলল, থাক বনু, মন খারাপ করিস না, আমি তোকে আবার বানিয়ে দেব। সত্যি? একদম। রাত খুব বেশি নয়। ঘড়ির কাঁটা টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত 10টা। শিষ্য কেবল এসে পৌঁছালো বরিশালে। এসেই কোনো দিক বিবেচনা না করে উঠল রবি আলভিদের পূর্ব থেকে নির্ধারণ করে রাখা হোটেলে। বরিশালে এসে এই রাতে ত্রয়ীকে খুঁজতে বেরিয়ে যাওয়াটা বোকামি ব্যতীত আর কিছুই হবে না। ত্রয়ী নিশ্চয়ই এই রাতে বাইরের রাস্তায় দাঁড়িয়ে নেই যে শিষ্য যাবে আর তাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসবে। তাছাড়া ত্রয়ী এখানে কোন বাড়িতে কার বাড়িতে থাকে তাও জানা নেই কারো যে ছুটে সেখানে যাবে। তার থেকে আজ রাতটা হোটেলে কাটিয়ে আগামীকাল সকালে ত্রয়ীকে খুঁজতে যাওয়াটাই ভালো হবে। গ্রাম বা মফস্বল যেন একটু তাড়াতাড়ি রাত নামে। এই রাত 10টাতেই চারিদিক নিস্তব্ধ হয়ে পড়েছে। আশেপাশের বেশিরভাগ মানুষই বোধহয় ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। ত্রয়ীও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তবে দুই চোখে ঘুম নেই তার। অন্ধকার কক্ষে শুয়ে শুয়ে দীর্ঘশ্বাস ফেলছে শুধু। সারাদিন সবার মধ্যে বিভিন্ন কাজের ব্যস্ততায় নিজের অতীতটাকে, নিজের কষ্টগুলোকে একটু ভুলে থাকলেও রাতের আধারে আর তা ভুলে থাকতে পারে না। বিছানায় গা এলিয়ে দিলেই হৃদয়ে হানা দেয় বিভীষিকাময় সে অতীত। তখন কষ্ট হয়, দম বন্ধ লাগে, একাকিত্ব যেন ঘিরে ধরে চারিদিক থেকে। ত্রয়ী বিছানায় শুয়ে থেকে ছাদের দিকে দৃষ্টি দিল। ভাবতে লাগলো তার অতীত নিয়ে। প্রায় 6 মাস পূর্বে এক ভয়ঙ্কর বিকালে ফাহামিদা বেগম আর রিমা মিলে ত্রয়ীকে তীব্র অপমানে জর্জরিত করে খানবাড়ি থেকে বের করে দেন। তাদের ব্যবহার এমন ছিল যেন সে কোনো মানুষই নয়। দীর্ঘদিন ধরে পালিত কুকুরটাকেও হয়তো ওই পরন্ত বিকেলে একাকী বাড়ি থেকে বের করে দিতে পারত না তার মালিক।
কিন্তু ত্রয়ী মানুষ হয়েও কুকুরের থেকেও অধিক লাঞ্ছিত হয়েছিল ওই দিন। তবে শেষ পর্যন্ত তার উপর একটু দয়া করেছিল রিমা। গ্রামের বাসে তুলে দিয়ে এলো তাকে। কিন্তু গ্রামে গিয়ে কি করবে ত্রয়ী? কার কাছে যাবে সে? সেখানে হয়তো আরো বেশি অপমান লাঞ্ছনা অপেক্ষা করছে তার জন্য। গ্রামের মানুষেরা তার মতো একাকী একটি মেয়েকে পেলে শান্তিতে থাকতে দেবে না কোনো মতেই। গ্রামে যাওয়ার সাথে সাথে দেখা যাবে আশেপাশের মানুষ তার নামে নিন্দা বদনাম করা শুরু করে দিয়েছে। দুশ্চরিত্র পুরুষরা উত্ত্যক্ত করা শুরু করেছে। এতদিন না হয়ে তার দাদি তাকে এসব থেকে বাঁচিয়েছে, কিন্তু এখন বাঁচাবে কে? ত্রয়ী আর গ্রামে গেল না। বাস ছাড়ার পূর্বেই নেমে পড়ল। শিষ্য নামক তার স্বামীকে একটি শেষ মেসেজ করে সিম কার্ডটাও ভেঙে ফেলল। অতঃপর স্টেশনের ভিড় ঠেলে গিয়ে দাঁড়ালো এক কোণে। এরপর এরপর কি করবে সে? গ্রামে তো গেল না, এখন কোথায় যাবে? চারপাশে হাজার হাজার মানুষ আছে, শহর আছে, আলো আছে, কিন্তু ত্রয়ীর আপন বলতে কেউ নেই। তার জীবনে আলো নেই। ত্রয়ী একবার ভাবলো এই জীবনে সে আর রাখবে না। কি লাভ এই অভিশপ্ত জীবন রেখে, যে জীবনের কোনায় কোনায় শুধু দুঃখ, অবহেলা, লাঞ্ছনা। তবে শেষ পর্যন্ত আত্মহত্যা করার মতো সাহসও সে করে উঠতে পারল না। আত্মহত্যা করতেও যে অনেক সাহসের প্রয়োজন। ত্রয়ী ভীতু নারী, এত সাহস তার ভিতরে নেই। তাছাড়া আত্মহত্যা মহাপাপ, এ বাণী সে কিভাবে উপেক্ষা করে? ইহ জনমে তো সে সুখের দেখা পেলই না। এরপর আত্মহত্যা করলে দেখা যাবে পরকালেও সে একটু শান্তি পাবে না। ত্রয়ী চারিদিকে তাকালো। কত মানুষ স্টেশনে, কেউ যাচ্ছে তো কেউ আসছে, আবার কেউ কেউ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছে। ছোট ছোট বাচ্চারা ভুট্টা, খই, শসা, বাদাম, চানাচুর নিয়ে এদিক ওদিক ছুটছে। ত্রয়ীর হৃদয় ভেদ হলো। এমনি একা একা চলাচলের অভ্যাস নেই তার। তার উপরে এই শহরের হাল চাল কিছুই বোঝে না সে। জন্ম থেকে গ্রামে বড় হয়েছে। তারপর শহরে এলেও তার দৌড় শুধু ওই শিষ্যদের বাড়ি আর কলেজে এইটুকুই ছিল। ভয়ে আতঙ্কে ত্রয়ীর গলা শুকিয়ে এলো। পাশেই একটি চায়ের দোকানের অভিমুখে গিয়ে দাঁড়ালো সে। দোকানে বেশ কয়েকজন পুরুষ চা পান করছে। ত্রয়ী তাদের পাশ কাটিয়ে এক কোণে দাঁড়ালো। ইতস্তত করে দোকানিকে বলল, আমাকে একটু পানি দিবেন ভাইয়া? না, দিতে পারবো না। পানি খাইতে হলে একটা বোতল কিনে লাগবো। কি আশ্চর্যকর দুনিয়া! এখানে একটু পানি খেতে হলেও অর্থের প্রয়োজন হয়। এই দুনিয়ায় একা একা কিভাবে লড়াই করে টিকে থাকবে সে? তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। নিজের ব্যাগ ঘেটে 20 টাকা বের করে এগিয়ে দিল দোকানের দিকে। অতঃপর বলল, একটা পানি দিন। দোকানি ছোট বোতলের একটি পানি দিল ত্রয়ীকে। ত্রয়ী পাশে একটা কাঠের বেঞ্চ দেখে বসলো সেখানে। বোতলের ছিপি খুলে কিছু পানি ঢাললো গলার মধ্যে। এখন একটু শান্তি লাগছে, তবে হৃদয়ের ভয় কমেনি। এর মধ্যেই দোকানে চা খাওয়া পুরুষদের মধ্যে থেকে একজন ত্রয়ীর দিকে তাকিয়ে শুধালো, আবার যাইবেন কই? ত্রয়ীর ভয় বাড়ল আরো। অপরিচিত একজন পুরুষকে তাকে এমন প্রশ্ন করতে দেখে আর একটু জড়সড় হয়ে পড়ল সে। এমনি পুরুষ মানুষ কোনো নারীকে দেখলে গলে গলে পড়তে শুরু করে। সেখানে সে একা একজন নারী, তাও অল্প বয়সী। ত্রয়ী ঢোক গিলল, ইতস্তত করে জবাব দিল, ময়মনসিং। আরেকজন শোধালো। ত্রয়ী পুরো উত্তরটা দিল না। চোখ ঘুরিয়ে তাকালো চারপাশে। রাত নেমেছে প্রকৃতিতে। স্টেশনের চত্বর জুড়ে সোডিয়ামের কৃত্রিম আলো জ্বললেও সে আলো রাতের অন্ধকারকে গিলে খেতে পারেনি। চারপাশে এখনো লোকজনের ভিড়, ব্যস্ততা। কেউ বাস ধরছে, কেউ অপেক্ষা করছে। কিন্তু ত্রয়ী জানে এই ভিড় চিরস্থায়ী নয়। রাত যত বাড়বে তত স্টেশন ফাঁকা হতে শুরু করবে। সরে যাবে ভদ্র মানুষেরা, পাল্টে যাবে পরিবেশের ভাষা। তারপর আসবে মাতাল উশৃঙ্খল চোখে লালসাপূর্ণ কিছু পুরুষ, যাদের কাছে একা একজন নারীর উপস্থিতি মানিয়ে এক কাম লালসার আমন্ত্রণ। ত্রয়ী নিজের অস্তিত্বকে হঠাৎ ভঙ্গুর মনে হতে লাগলো। বুকের ভেতর হিম শীতল কিছু একটা জমতে শুরু করলো যেন। কান্না পেল ভীষণ। এমন একটি মেয়ে মানুষ, এই রাত্রির অন্ধকার, এই পুরুষতান্ত্রিক দৃষ্টির দংশন, সবকিছুকে কিভাবে মোকাবেলা করবে সে? ভয়, অস্বস্তি এবং আতঙ্কে দিশেহারা হয়ে উঠল মেয়েটি। দ্রুত ওই পুরুষদের নিকট থেকে উঠে গেল সে। জনগণের আনাগোনা একটু কম দেখে এক জায়গায় দাঁড়ালো জড়সড় হয়ে। কিছু সময় অতিবাহিত হলো। স্টেশনটাও এখন আগের মতো আর জনসাধারণের আনাগোনায় গমগম করছে না। কৃত্রিম আলোর নিচে ধীরে ধীরে মানুষের ভিড় হালকা হতে শুরু করেছে। স্টেশনের এক কোণে দাঁড়িয়ে আছে ত্রয়ী, একা নিঃসঙ্গ। হঠাৎ করেই দুইজন পুরুষ এসে দাঁড়ালো তার অভিমুখে।
তাদের মধ্যে একজন ওষ্ঠে হাসির রেখা ফুটিয়ে তুলে শুধালো, কি আপা, এখনো এইখানে? কেউ নিতে আসেনি বুঝি? তা যাবেন কোথায়? নাকি এসেছেন? ত্রয়ী চোখ তুলে তাকালো। একজন কালচে গাত্র বর্ণের, অন্যজন শ্যামলা। দুজনেই রুগ্ন, গালের হাড় যেন ত্বকের বাইরেই বেরিয়ে এসেছে। চোখে লালসা, মুখে কুৎসিত হাসি। ত্রয়ী ভার্ত দৃষ্টিতে তাকালো চারদিকে। দেখতে পেল একটু দূরে আরো 3 জন পুরুষ দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকেই। তাদের মধ্যে একজন ওই চায়ের দোকানে ছিল। সম্ভবত তিনিই বাকিদের ডেকে এনেছেন। ত্রয়ীর বুকের ভেতরটা যেন ঢেউ উঠল। হৃদয় স্পন্দন বেড়ে গেল মুহূর্তেই। গলা শুকিয়ে এলো, হাত পা কেঁপে উঠল অজানা ভয়ে। ঠিক তখনই তার স্মরণে এলো ঝর্ণার কথা। ঝর্ণা বলেছিল তার মা আলিয়া বেগম তাকে নিতে এসেছিলেন। ফোন নম্বরও দিয়ে গিয়েছেন। সেই নম্বর তো এখনো আছে তার নিকট। ইচ্ছে করলেই সে কল করতে পারে আলিয়া বেগমকে। ছোট্ট এই জীবনে কম মানুষের দ্বারস্থ তো সে হয়নি, কম মানুষের নিকট সে আশ্রয় চায়নি, সহ্য করেনি। শেষবারের মতো না হয় মায়ের কাছে একটু আশ্রয় চাওয়া যাক। যদি তিনি গ্রহণ করেন তবে ভালো, না করলে জীবনটা না হয় এখানেই থামিয়ে দিবে। নিষ্ঠুর এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে না হয় আত্মহত্যার পথটাই বেছে নেবে। কিন্তু মাকে কলটা করবে কিভাবে? তখন কিছু না ভেবেই তো সিম কার্ডটা ভেঙে ফেললো। এখন হাতে মোবাইল থাকলেও তা দিয়ে কল করার কোনো উপায় নেই। ত্রয়ী দৃষ্টি ঘুরালো। হঠাৎ চোখ পড়ল নিকটেই একটি বিকাশের দোকানের উপর। ত্রয়ী দৌড়ে গেল সেখানে। দোকানে আরো 3 জন ক্রেতা রয়েছে। দোকানে তাদের সাথে কথা বলতে ব্যস্ত। ত্রয়ী ঢোক গিলল। একটু ইতস্তত